Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy YouTube প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকের কিন্তু টেন্সের সহজ নিয়ম অর্থাৎ টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এমনভাবে আলোচনা করব তোমরা কিন্তু এর আগে এরকম ভিডিও তোমরা ইউটিউবে পাওনি। তো প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে আজকের আলোচনা করব। আর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো টেন্স এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা কিন্তু ইংরাজির অনেকটা অংশ জুড়ে কিন্তু রয়েছে। আর টেন্স ছাড়া আমরা কিন্তু ইংরাজি এগোতে পারবো না। এই টেন্সটাকে আমাদের আগে ভালোভাবে রপ্ত করতে হবে। আর টেন্সের নিয়মটা কিভাবে নিয়মটা ঘটছে কোন টেন্সটা কিভাবে ঘটছে, প্রত্যেকটা টেন্সের নিয়ম এবং প্রত্যেকটা টেন্স বাংলায় থেকে কিভাবে হয় আমি কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা দেখিয়ে যাব এবং সুন্দর করে ডিসকাস করব। প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব। আজকের ভিডিওটি কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে না। এবং তোমরা যদি চাও সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ গুলো পেয়ে যেতে পারো। ওকে, দেখো তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেব প্রত্যেকটা কিন্তু টেন্স আমরা ধরে ধরে আলোচনা করব। বাংলা উচ্চারণ, বাংলা নিয়ম সহ বাংলাতে কিভাবে কি থাকলে কি টেন্স হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা আমরা করব। চলো দেখো টেন্স কি আগে আমাদেরকে জানতে হবে। টেন্স মানে কি? টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাল। টেন্স ক্রিয়ার কাল। দেখো ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে আমরা জানি কাজ করা। তাহলে কাজ করার যে কাল বা কাজ করার সময়টা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি টেন্স। ওকে, কাজ করার সময়টাকে আমরা টেন্স ধরতে পারি। দেখো বলেছে ইন ইংলিশ গ্রামার টেন্স ইজ ইউজ টু রেফার টু টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। অর্থাৎ কি বলেছে দেখো ইংরাজি গ্রামারের টেন্স মানে ক্রিয়ার কাল হচ্ছে কি না একটা রেফার করে সময়কে, যেটা কাজের অথবা কোনো ইভেন্টের সময়কে। তাহলে কাজের অথবা কোনো ইভেন্টের সময়কে কিন্তু রেফার করছে এই টেন্সটা। ওকে, টেন্স ইজ দ্য কনসেপ্ট অফ টাইম হুইচ মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। অর্থাৎ টেন্স হচ্ছে একটা ধারণা, সময়ের ধারণা। কোন সময়ের ধারণা? না প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার। অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যতের যে ধারণা, সময়ের ধারণাকে আমরা টেন্স বলবো। ওকে, অর্থাৎ কি হচ্ছে বাংলাতে যদি আমরা বলি তাহলে বাংলাতে বলতে গেলে দেখো আমরা কি বলবো, কোনো কাজ সম্পাদনের সময়কে আমরা টেন্স বলি। একদম এক কথায় সুন্দরভাবে আমরা যদি বুঝে নিই যে কোনো কাজ সম্পাদনের সময়কে আমরা টেন্স বলবো বা ক্রিয়ার কাল বলবো। ওকে, এবার দেখো টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয়। অর্থাৎ তাহলে কি টেন্স দ্বারা কিন্তু সময়কে উল্লেখ করা হয় যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। তাহলে আমরা এখানে একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে টেন্স কিন্তু তিন ভাবে কাজ করে। একটা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটে জায়গায় কিন্তু টেন্সটা কাজ করে। ওকে, এবারে কিছু আমরা এক্সাম্পল দেখে নিই। দেখো উদাহরণগুলো কি কি আমরা দেখতে পারি। দেখো আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তারপরে দেখো আই উইল এট রাইস, আমি ভাত খাবো। এবারে দেখো এখানে তাহলে এখানে ভাত খাওয়াটাকে তিন রকম ভাবে বোঝাচ্ছে। এখানে দেখো আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই একরকম ভাবে প্রেজেন্ট এটা দেখা যাচ্ছে। আর একটা দেখো আমি ভাত খেয়েছিলাম, তার কি হচ্ছে আই এট রাইস, এখানে খেয়েছিলাম অর্থাৎ খাওয়া হয়ে গেছে, এটাও একটা সময়। আর একটা দেখো আই উইল এট রাইস, আমি ভাত খাবো, অর্থাৎ এখনো কিন্তু আমি ভাত খাইনি, আমি কিন্তু খাবো, অর্থাৎ পরে, ভবিষ্যতে। এবার দেখো এই উপরের বাক্যগুলিকে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করেছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে টেন্সটা কি বুঝলাম না, টেন্সটা বুঝলাম যে ক্রিয়ার কাল অর্থাৎ কাজ করার কোনো সময়কে আমরা টেন্স বলবো। তাহলে কাজ করার কোনো সময়কে বা কোনো কাজ সম্পাদনের সময়কে আমরা টেন্স বলবো। ওকে, ক্লিয়ার? তো টেন্সটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে টেন্সের টাইপ অর্থাৎ টেন্সের ভাগগুলো কি কি আমরা দেখবো। দেখো প্রধানত আমরা জানি যে টেন্সকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করেছি। কি কি? দেখো টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে কি আমরা জানি বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীত কাল আর ফিউচার মানে
ফিউচার মানে ভবিষ্যৎকাল। এবারে দেখো প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝতে পারি? প্রেজেন্ট মানে বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল বলেছে, তাহলে বর্তমান কাল মানে বর্তমানে যেটা ঘটছে। দেখো এখানে বলেছে হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং, অর্থাৎ বর্তমানে তুমি যে কাজটা করছো, অর্থাৎ কাজটি ঘটছে, যেটা বর্তমানে যেটা ঘটছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আর পাস্ট দেখো হোয়াট ইউ ডু সাম টাইম ব্যাক, অর্থাৎ কিছু সময় তুমি আগে করেছো, কাজটা কিছু সময় আগে করা হয়ে গেছে, অর্থাৎ কাজটি কি হয়েছে ঘটে গিয়েছে। দেখো কাজটি কিন্তু ঘটে গিয়েছে বা হয়ে গিয়েছে। ওকে, তারপরে দেখো ফিউচার টেন্স। ফিউচার টেন্স কি হচ্ছে হোয়াট ইউ উইল ডু সাম টাইম লেটার, অর্থাৎ কিছু সময় পরে তুমি কাজটা করবে, অর্থাৎ তুমি কাজটা কিন্তু এখনো করোনি। ওকে, তো দেখো কাজটি ঘটবে, অর্থাৎ কাজটি কিন্তু এখনো হয়নি, তাহলে যদি পরবর্তীকালে ঘটে কোনো কাজ সেটা কিন্তু হয়ে যাবে ফিউচার টেন্স। ওকে, তাহলে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা বলতে কি বুঝবো না, প্রেজেন্ট টেন্স বলতে আমরা পরিষ্কারভাবে যেটা বুঝি না কাজটি ঘটছে, অর্থাৎ যে কাজটি বর্তমানে হচ্ছে। হোয়াট আর ইউ প্রেজেন্টলি ডুইং, অর্থাৎ বর্তমানে তুমি যে কাজটা করছো। তারপরে কি বলছে যে পাস্ট টেন্স। পাস্ট টেন্স আমরা কি বুঝবো না হোয়াট ইউ ডু সাম টাইম ব্যাক, অর্থাৎ কিছু সময় আগে তুমি কাজটি করেছো, অর্থাৎ তোমার কাজটা করা হয়ে গেছে। দেখো কাজটি ঘটে গিয়েছে, অর্থাৎ যে কাজটা কিছু সময় আগে ঘটে গিয়েছে। তারপরে দেখো কি বলেছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে আমরা জানি ভবিষ্যৎকাল। দেখো হোয়াট ইউ উইল ডু সাম টাইম লেটার, অর্থাৎ কিছু সময় পরে তুমি কাজটি করবে। ওকে, তো এই হচ্ছে তিনটে মূল আমাদের টেন্স। ওকে, চলো নেক্সট দেখো এবারে কি বলেছে, এখানে বলেছে দেখো and all of these tense are differentiated in the following four categories. ওকে, তাহলে আমরা কি করেছি দেখো এখানে না টেন্সকে, প্রতিটা টেন্সকে, এভরি টেন্স, ওকে, প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা হয়েছে, ফোর ক্যাটাগরিজ। ওকে, তো দেখো একটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সকে যদি চারটে ভাগে ভাগ করা হয় কি আমরা দেখবো, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম একইভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সেম একইভাবে যদি ফিউচারের ক্ষেত্রে আমরা দেখি, দেখো ফিউচারের ক্ষেত্রেও সেম ভাবে দেখো ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো চলো নেক্সট আমরা দেখো এখানে একটা পুরো টেন্সের আমরা ভাগটা সুন্দরভাবে একটা আমরা ছকের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখো টেন্স ক্রিয়ার কাল, দেখো ক্রিয়ার কালকে আমরা তিনটা ভাগ করেছি, যা আলোচনা করলাম এতক্ষণ আগে আমি সম্পূর্ণ একটা তোমাদের বোঝার জন্য ছকের মধ্যে দিয়ে নিয়ে চলে এসেছি। দেখো পাস্ট টেন্স মানে অতীত কাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ কাল। এবারে দেখো পাস্ট টেন্সের চারটে ভাগ কি কি, পাস্ট টেন্সের চারটে ভাগ হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ অতীতকাল, বাংলায় কি হচ্ছে সাধারণ অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো ঘটমান অতীতকাল, অর্থাৎ যে কাজটা ঘটছে ঘটমান অতীতকালে কোনো কাজটা ঘটছিল তখন সেটা হবে কি ঘটমান অতীতকাল। তারপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স বলতে পুরাঘটিত অতীতকাল, অর্থাৎ ঘটে গেছে পাস্ট টেন্সে অতীতকালে কিছু কাজটা আগে ঘটে গেছে সেটা হচ্ছে কি পুরাঘটিত অতীতকাল। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পুরাঘটিত ঘটমান অতীতকাল, অর্থাৎ কি হচ্ছে অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে যদি চলে তখন সেটা হবে কি পুরাঘটিত ঘটমান অতীত। আমরা প্রত্যেকটা কিন্তু টেন্সের ডিটেলসে আলোচনা করব, আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে দেখো একটা পুরো ছকের মধ্যে দিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। দেখো তারপরে আমরা প্রেজেন্ট টেন্সকে যদি ভাগ করি, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো ঘটমান বর্তমানকাল। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে কি সাধারণ বর্তমান, অর্থাৎ বর্তমানে কোনো কাজটা ঘটছে। ওকে, বর্তমানে কোনো কাজটা হচ্ছে, যেমন আমি ভাত খাই,
আমি বিদ্যালয়ে যাই। আবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে কোনো কাজটি ঘটে চলেছে, বর্তমান কালে কোনো কাজটি ঘটে চলেছে, সেটা হচ্ছে কি ঘটমান বর্তমান কাল। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বর্তমান কাল, অর্থাৎ যে কাজটি বর্তমান কালে কিছু সময় আগে ঘটনার কাজটা ঘটেছে এবং তার রেসটা এখনো চলছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান, পুরাঘটিত ঘটমান বর্তমান বলতে কি বলবো আমরা না পুরাঘটিত ঘটমান, অর্থাৎ কোনো প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ শুরু হয়েছে এবং কিছু সময় ধরে চলছে, সেটা হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। কিছু সময় আগে যদি শুরু হয়ে সেই কাজটা কন্টিনিউ চলে থাকে তাহলে সেটা হবে পুরাঘটিত ঘটমান বর্তমান। ওকে, তারপরে দেখো ফিউচার টেন্স, ফিউচার টেন্সকে আমরা বলবো কি ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকালকে আমরা আবার সেম ভাবে চারটে ভাগে ভাগ করেছি, ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স পুরাঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। এবারে দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল, সাধারণ ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যতে যেটা ঘটবে, ওকে, সেটা হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎকাল। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান ভবিষ্যতে ঘটে চলেছে এরম যদি কিছু বোঝায় সেটা হবে কি ঘটমান ভবিষ্যৎকাল। তারপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ কি হচ্ছে ভবিষ্যতে কোনো কাজটা ঘটবে, ওকে, এবং এখানে কিন্তু দুটি ভাবে কিন্তু কাজটা ঘটে থাকে, ওকে। আরেকটা দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজটি যদি কিছু সময় ধরে ঘটে চলে বা ঘটবে যদি বোঝায় তাহলে কিন্তু সেটা হচ্ছে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। আমরা প্রত্যেকটা টেন্স আবার কিন্তু একটু ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা বাংলা থেকে কোন টেন্স কিভাবে হয় প্রত্যেকটা পরপর আমরা দেখব। চলো নেক্সট দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল। এবারে দেখো প্রেজেন্ট টেন্সটা আমরা চারটে ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা পরপর দেখব। দেখো চারটে ভাগ, প্রথম ভাগটা কি আছে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ বর্তমান। দেখো কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি হচ্ছে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে এবং অভ্যাসগত সত্য বা চিরসত্য যদি বোঝায় এরকম কিছু যদি বোঝায় তাহলে কি হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, ওকে। তাহলে কোনো কাজ বর্তমানে হয় বোঝালে এবং অভ্যাসগত সত্য বা চিরসত্য যদি বোঝায় তাহলে সেটা জানবো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওকে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে চিনবো দেখো বাংলায় থেকে কিভাবে চিনবো দেখো বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, উ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। অর্থাৎ দেখো তাহলে কি দেখলাম আমরা বাংলা ক্রিয়ার শেষে ইয়ে, ও, আ, ই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি এইগুলো যদি আমরা দেখতে পাই তাহলে সেটা জানবো কি আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ওকে। আর যদি আমরা দেখি সেন্টেন্সের শেষে করি খাই যাই ইত্যাদি বোঝায়, সেন্টেন্সের শেষে অর্থাৎ বাক্যের শেষে যদি আমরা দেখি যে করি খাই যাই ইত্যাদি থাকে তাহলে আমরা জানবো সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, ওকে। এবারে স্ট্রাকচারটা দেখে নেব আমরা, স্ট্রাকচারটা দেখো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনের স্ট্রাকচারটা কি রয়েছে দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা কি দেখব না একটা সেন্টেন্সের যদি সাবজেক্ট থাকে আর মেন ভার্ব থাকে অবজেক্ট থাকে তাহলে আমরা জানবো সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট
টেন্স, বা আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন করতে চাই তাহলে দেখব কি সাবজেক্টটা আগে আনতে হবে, তারপরে মেন ভার্ব থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে আর অবজেক্ট থাকবে। এবারে আমরা কতগুলো এক্সাম্পল একটু যদি দেখে নিই। দেখো আমি ভাত খাই, আমি ভাত খাই, আই ইট রাইস। দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কি আই, মেন ভার্ব কি আছে ইট, আর অবজেক্ট কি আছে দেখো রাইস। তেমনি একইভাবে আমি স্কুলে যাই, দেখো করি খাই যাই বলেছিলাম, এখানে দেখো খাই বোঝাচ্ছে, যাই বোঝাচ্ছে, যাই বোঝাচ্ছে, ওকে। আবার এখানে দেখো যাই বোঝাচ্ছে, এখানে র পড়ো, তুমি বই পড়ো, তাহলে এগুলো যদি থাকে তাহলে জানবো কি আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ওকে। এবার দেখো আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, গো টু আর স্কুল, ওকে। দেখো গোটা কি হচ্ছে এখানে মেন ভার্ব, আর টুটা একটা কি হচ্ছে প্রিপোজিশন আমাদের এখানে আনতে হয়েছে স্কুল, ওকে, আর স্কুলটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে। দেখো এখানে সাবজেক্টটা প্রথমে আছে, তারপরে দেখো ভার্বটা রয়েছে, তারপরে অবজেক্টটা রয়েছে এবং আদার্স ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো শেষে বসেছে। সেম একইভাবে তুমি বই পড়ো, ইউ রিড এ বুক, ইউ রিড এ বুক। দেখো ইউটা এখানে সাবজেক্ট, মেন ভার্ব হয়ে গেল কি রিড, আর এ বুকটা হয়ে গেল কি অবজেক্ট। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা আমরা সাজাতে পারি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়মটা কিভাবে সাজাবো আমরা, দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, ওকে। এখানে আরেকটা উদাহরণ যদি আমরা দেখে নিই, দেখো সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়। দেখো হি গোজ টু বেড, হি গোজ টু বেড, তাহলে এখানে সাবজেক্ট হি, গোজটা হচ্ছে কি মেন ভার্ব, আর টু বেড হচ্ছে কি অবজেক্ট। at 10 PM এভরি ডে, প্রতিদিন রাত 10টার সময়, তাহলে এটা হচ্ছে আমাদের আদার্স ওয়ার্ড, আর আমরা জানি আদার্স ওয়ার্ডটা কিন্তু সবসময় শেষে বসে, ওকে। এবারে দেখো সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে করি খাই যাই যায় হয় এগুলো যদি থাকে শেষে তাহলে কিন্তু আমরা বলবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, ওকে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, এবং তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, ওকে। তো বন্ধুরা দেখো, এবং ডিয়ার স্টুডেন্ট আমার তোমরা যারা দেখছো, এখানে একটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো একদম নোট বলে আমি লিখে রেখেছি এখানে, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কিন্তু হি, সি, ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে কিন্তু ইয়েস অথবা ইয়েস যোগ করতে হয়। যেমন দেখো এখানে আমরা হি গোজ টু স্কুল, গোটা কিন্তু এখানে গোজ হয়ে গেছে, ওকে। হি গোজ টু স্কুল এভরিডে, ওকে। হি গোজ টু বেড, এখানে দেখো তাহলে হি রয়েছে, হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্বের গায়ে আমাদের ইয়েস অথবা ইয়েস কিন্তু যোগ করতে হবে। অর্থাৎ যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের গায়ে ইয়েস অথবা ইয়েস যোগ করতে হবে, ওকে। তো বন্ধুরা আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখো কি বলবো আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউ যে কাজটা চলছে, অর্থাৎ কাজটা অনেক সময় ধরে চলেছে, ঠিক আছে, মানে কাজটা চলছে, সরি অনেক সময় ধরে নয়, কাজটা চলছে। তাহলে দেখো বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এইরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউ আমরা বলি কন্টিনিউ অর্থাৎ চলা, অর্থাৎ যে কাজটা চলছে সেই কাজটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটা কি হচ্ছে চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে এরকম যদি মনে হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা দেখব যে এর বাংলা চেনার উপায়টা কি রয়েছে। দেখো বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে, বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে যদি তেছি, তেছ, তেছে, তেছেন, ছয় ছয়, ছয় ছয় সই, ছয় ছয় একার, ছেন, ছয় ছয় একার দন্তন, ছি, ছেন ইত্যাদি যদি থাকে, দেখো এরকম যদি বাংলা ভার্বের শেষে যদি থাকে বা সেন্টেন্সের শেষে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে ধরে নিতে
পারো। তাহলে কি কি দেখো, তেচি, তেছ, তেছে, তেচেন, ছয় ছয়, চ হস্যই, ছ একার, চ একার দন্তেন, ছ হস্যই, ছেন, এগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমরা জানবে যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। ওকে, এবারে আমরা স্ট্রাকচারটা যদি একটু দেখে নিই। দেখো স্ট্রাকচারের মধ্যে কি রয়েছে দেখো, প্রথমে সাবজেক্ট রয়েছে, বি ভার্ব, নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে। তার কি হচ্ছে বি ভার্বটা কি অনুযায়ী বসবে, দেখো নাম্বার এবং পার্সন অনুযায়ী কিন্তু বি ভার্বটা বসাতে হবে। আমরা জানি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি ভার্ব বসবে, বি ভার্ব, এম, ইজ অথবা আর, এম, ইজ অথবা আর কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে। ওকে, আর ভার্বের গায়ে কি হচ্ছে আইএনজি যোগ থাকবে আর অবজেক্ট। তাহলে আবার ভালো করে বুঝে নাও, তাহলে কি হচ্ছে সাবজেক্টটা কি আমাদের প্রথমে আনতে হবে, তারপরে বি ভার্ব, নাম্বার আর পার্সন অনুযায়ী বসাতে হবে। বি ভার্বগুলো কি কি বসবে, এম, ইজ অথবা আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা নাম্বার ও পার্সন অনুযায়ী বসাবো। তারপর ভার্বের গায়ে আইএনজি যোগ, তারপর কি হবে অবজেক্ট। ওকে, এক্সাম্পল যদি আমরা কিছু দেখি এই স্ট্রাকচার অনুযায়ী, যদি এই এক্সাম্পল আমরা দেখি, দেখো আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, তাহলে আই এম ইটিং রাইস। দেখো আয়ের পরে আমরা জানি কি এম বসে, আর ভার্বের গায়ে ইট হচ্ছে ভার্ব, তার গায়ে আইএনজি যোগ হয়েছে রাইস। ওকে, আর অবজেক্টটা হচ্ছে কি রাইস, তাহলে আই এম ইটিং রাইস। তারপর দেখো আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আয়ের পরে এম বসে আমরা জানি গোটা, দেখো তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে টু স্কুল, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, তারপরে দেখো একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে কিন্তু অবজেক্ট। ওকে, সেম ভাবে দেখো সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। দেখো হির পরে আমরা জানি ইজ বসে, গোর সঙ্গে আইএনজি যোগ হয়েছে টু স্কুল। ওকে, তারপরে দেখো তুমি বা তোমরা বই পড়িতেছো, তাহলে ইউ আর রিডিং বুক, ইউর পরে কিন্তু আর বসে, আমরা জানি সবাই ইউর পরে আর বসে। এবং এইটা আমরা একটু নিচের নোটটা যদি একটু দেখে নিই তাহলে আরো বেটার হবে। দেখো আয়ের পরে এম বসবে, হি, সি, ইট এবং অন্য সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ইজ বসবে, আর উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট বসালে তার শেষে কিন্তু আর বসবে। তাহলে এখানে দেখো একদম পরিষ্কারভাবে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে আমি এখানে একদম নোট আকারে তোমাদেরকে তুলে দিয়েছি। তাহলে এটা কিন্তু কখনো তোমরা ভুলবে না, যদি এটা সুন্দর করে তোমরা দেখে যাও, সুন্দর করে যদি একবার মাইন্ডের মধ্যে সেট আপ করে নাও তাহলে কিন্তু কোনোদিন তোমরা ভুলবে না। আয়ের পরে এম বসবে, আর হি, সি, ইট এবং অন্য সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু ইজ বসবে। ওকে, আর দেখো পরে রয়েছে আমি আজ রাতে ঢাকা যাব, দেখো আই এম গোয়িং টু ঢাকা টু নাইট, দেখো আয়ের পরে এম, গোর সঙ্গে আইএনজি যোগ টু ঢাকা, আর রাতে বলেছে আজ রাতে, এখানে টু নাইট। ওকে, নিয়ার ফিউচার, অর্থাৎ দেখো এটা কিন্তু ফিউচারের কাছাকাছি। ওকে, আমি আজ রাতে ঢাকা যাব, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, চলো নেক্সট। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি আমরা একটু দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কি হচ্ছে না পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান, অর্থাৎ যে কাজটি দেখো কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো পর্যন্ত কিন্তু বর্তমানে অপ্রকাশিত, এইরূপ যদি বোঝায়, অর্থাৎ বর্তমানে আছে, তাহলে কোনো কাজ কিন্তু সবেমাত্র শেষ হয়েছে, তার ফল কিন্তু এখনো অপ্রকাশিত বা বর্তমানে তার ফলটা এখনো আছে, তার ড্রেসটা কিন্তু এখনো আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হচ্ছে না কোনো কাজ শেষ হয়েছে অথচ তার রেসটা কিন্তু এখনো চলছে, অর্থাৎ তার ফল কিন্তু বর্তমানে এখনো রয়েছে। ওকে, যেমন উদাহরণ যদি আমরা একটা দেখি, দেখো আমি ভাত খাইয়াছি, অর্থাৎ আমি কিন্তু ভাত খাইয়াছি, অর্থাৎ খাওয়া কিন্তু সবেমাত্র আমার শেষ হয়েছে। ঠিক আছে, আমি ভাত খাইয়াছি, আমি সে স্কুলে গিয়েছে হবে, সরি সে স্কুলে গিয়েছে। তারপরে দেখো আমি ভাত খাইনি, এরকম
অনেকগুলো আমরা উদাহরণ রেখেছি, প্রত্যেকটা আমরা দেখব পরপর, একদম ক্লিয়ার করব কনসেপ্ট। এবারে দেখো বাংলায় আমরা কিভাবে চিনবো সেটা আমরা যদি একটু দেখে নিই, তাহলে আমি কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি কোনো কাজ শেষ হয়েছে সবেমাত্র, তার ফলটা বা তার রেসটা কিন্তু এখনো রয়েছে, যদি এইরূপ বোঝায় তাহলে কিন্তু সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার বাংলা চেনার উপায় দেখো, বাংলা চেনার উপায়গুলো কি কি রয়েছে আমি পরিষ্কারভাবে এখানে লিখে দিয়েছি। দেখো বাংলার ক্রিয়া শেষে যদি আছো, আছে, আছি, আছে, আছেন, এছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছো, ইয়াছেন ইত্যাদি বসে। ওকে, এছাড়া কি করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। একদম বাক্যের শেষে যদি এইরকম তোমরা দেখতে পাও, ওকে, ক্রিয়ার শেষে যদি দেখো আছো, আছো, আছে, আছি, হ্যাঁ, আছেন, এগুলো যদি তোমরা দেখতে পাও তখন জানবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। ওকে, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি রয়েছে দেখো, নিয়মটা কি রয়েছে, বাক্য গঠনের নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, পাস্ট পার্টিসিপেল আর অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের আর অবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আর হ্যাভ হ্যাজের মধ্যে আমরা কোনো একটা বসাবো, এটা কিন্তু আমাদের নাম্বার অনুযায়ী অথবা সাবজেক্ট অনুযায়ী আমাদের কি বসাতে হবে, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে। ওকে, তাহলে দেখো এখানে এক্সাম্পল আমরা যদি বলি, দেখো আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাইয়াছি, এখানে দেখো আই হ্যাভ ইটেন রাইস, দেখো আই সাবজেক্ট হচ্ছে আই, তারপরে দেখো হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ আয়ের পরে কিন্তু হ্যাভ বসে, তারপরে দেখো পাস্ট পার্টিসিপেল ফর্ম বলেছে, দেখো ভার্বের এই যে ফর্মগুলো ইট, এট, ইটেন, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে অবশ্যই করে। তাহলে এট, ইট, ইট, এট, ইটেন, এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই তিনটে ফর্ম কিন্তু তোমাদের ভালোভাবে ভার্বের মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা যে কোনো সেন্টেন্সটা গঠন করতে পারবে। যদি তোমরা টেন্সগুলোকে রপ্ত করতে পারো এবং যদি ভার্বের এই ফর্মগুলোকে অবশ্যই তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই যে ট্রান্সলেশন অর্থাৎ তোমাদের বাক্য গঠন তোমাদের কাছে কিন্তু জল ভাত হয়ে যাবে। ওকে, তারপর দেখো সে স্কুলে গিয়েছে, তাহলে হি হ্যাজ, হির পরে হ্যাজ বসে, আর গোর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কি গান। ওকে, হি হ্যাজ গান টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছে। দেখো আমি ভাত খাইনি, এটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, এখানে দেখো আয়ের পরে হ্যাভ বসে আর নট কেন এনেছি, কেন দেখো এখানে খাইনি বলেছে অর্থাৎ নেগেটিভ, ওই জন্য এখানে কিন্তু অক্সিলারি ভার্বের পরে কিন্তু আমাদেরকে নটটা আনতে হয়। তারপরে কি হচ্ছে ইটেন রাইস, ভার্বের থার্ড ফর্ম ইট মানে খাওয়া, ইটটাকে হয়ে গেল ইটেন রাইস। তাহারা বা তারা কাজটি করিয়াছে, দেখো তাহারা কাজটি করিয়াছে, শেষে কিন্তু ছ রয়েছে, তেছি, তেছ, তেছে, ওকে, তেছি, তেছ, তেছে, আছি, আছে, আছেন, এছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন, এইগুলো যদি থাকে, করি নাই, খাইনি, যায় নাই, হ্যাঁ, খাই নাই, এগুলো যদি বোঝায় তখন জানবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। দেখো তাহারা কাজটি করিয়াছে, অর্থাৎ দেখো কাজটা এখানে কিন্তু করা হয়ে গেছে, তার রেসটা এখনো চলছে। দে হ্যাভ, দের পরে হ্যাভ বসে, ডান দা ওয়ার্ক, ডুটা কি হয়ে গেল, ডু ডিড ডান আমরা জানি, তাহলে ডু থার্ড ফর্ম হয়ে গেল ডান দা ওয়ার্ক। ওকে, তারপরে সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, কি হবে হি অথবা সি, সে আমাদের যদি স্ত্রীলিঙ্গ বোঝায় তাহলে আমরা বলবো সি, আর পুলিঙ্গ বোঝালে হয়ে যাবে আমাদের হি। দেখো হি বা সি বোঝালে কি হবে, তারপরে হ্যাজ বসবে, আর পড়ছে, পড়া ইংরেজি আমরা জানি স্টাডি, আর স্টাডিটা কি হয়ে যাচ্ছে যদি পাস্ট পার্টিসিপেল ফর্ম করি আমরা, হয়ে যাবে স্টাডিজ ফর আওয়ার্স, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা পড়ছে। ওকে, এখানে তাহলে নোটটা আমরা একটু দেখে নিই। দেখো এতক্ষণ যেটা বলছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা প্রাণীর নাম বোঝালে সেখানে হ্যাজ বসবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা, প্রাণীর নাম বোঝালে সেখানে কিন্তু হ্যাজ বসবে। ওকে, তারপর আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল ফর্ম বোঝালে, প্লুরাল সাবজেক্ট যদি বোঝায় তার শেষে কিন্তু হ্যাভ বসবে। ওকে, তাহলে সাবজেক্টের পরে হ্যাজ কোথায় বসছে আর হ্যাভ কোথায় বসছে না, হ্যাভ বসছে দেখো
আই উই ইউ দে এবং প্লুরাল সাবজেক্ট যদি বোঝায় তখন সেটা হবে তারপরে কি হবে হ্যাভ বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি সি ওকে ইট বা কোনো ব্যক্তি বস্তু বা জায়গা বা প্রাণীর নাম যদি বোঝায় তারপরে কিন্তু হ্যাজ বসে। ওকে চলো নেক্সট। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কি দেখব? দেখো প্রেজেন্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখলাম মানে কোনো কাজ শেষ হয়েছে তার রেস্ট এখনো চলছে। আর কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কন্টিনিউ অর্থাৎ চলছে, যেটা চলে যাচ্ছে। এবার দেখো কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, অর্থাৎ যদি কোনো কাজ কিছু সময় ধরে চলে বোঝায় তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো কাজ কিছু সময় ধরে চলা বোঝায় তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এখনো চলছে এইরূপ বোঝালে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিছু কাজ কিছু আগে চালু হয়েছে বা কিছু সময় আগে চালু হয়েছে সেই কারণে সেটা কিন্তু এখনো চলে আসছে, এইরকম যদি বোঝায় তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এবারে বাংলাতে আমরা কিভাবে চিনব? দেখো বাংলা ক্রিয়ার শেষে যদি তেছ, তেছি, তেছে, তেছেন, চয় ছয়, চয় ছয় সই, চয় ছয় একার, চয় ছয় একার দন্তেন, ছ, ছি, ছে, ছেন ইত্যাদি উল্লেখ থাকে তাহলে কিন্তু আমরা তার সময়ের সাথে সাথে কিন্তু উল্লেখ থাকে, তাহলে সেটা বাংলা থেকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, এবং কিছু সময় ধরে বোঝাবে যখন তখন জানবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দেখো যদি আমরা এর স্ট্রাকচার, রুলস অফ স্ট্রাকচার যদি আমরা দেখে নিই একটু, নিয়মটা দেখো বাক্য গঠনের নিয়ম, সেই গঠনের নিয়মটা কি হবে দেখো, সাবজেক্ট হ্যাজ বিন, হ্যাভ বিন, মেন ভার্ব, ভার্বের আইএনজি যোগ, তারপরে দেখো সিন্স, ফ্রম বা ফর, অবজেক্ট। অর্থাৎ দেখো কিছু সময় ধরে যখন কাজ চলবে তখন কিন্তু আমাদের অবশ্যই এইগুলো আনতে হবে, সিন্স, ফ্রম অথবা ফর। ওকে, তাহলে কি হচ্ছে স্ট্রাকচারটা আবার দেখো, সাবজেক্ট আনতে হচ্ছে, আগে আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি কি হ্যাজ ব্যবহার করেছি, হ্যাভ ব্যবহার করেছি, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করব, হ্যাজ বিন, হ্যাভ বিন। কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করব, হ্যাজ বিন, হ্যাভ বিন, আর মেন ভার্বের গায়ে কিন্তু আইএনজি যোগ। কন্টিনিউয়াস টেন্স যখন বলবে তখন কিন্তু অবশ্যই ভার্বের গায়ে আইএনজি যোগ রাখতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াস বললে কিন্তু আমাদের এখানে দেখো মেন ভার্বের পরে কিন্তু আমাদের সিন্স, ফ্রম বা ফর এমন কিছু একটা নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের অবজেক্ট বসাতে হবে। দেখো আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, দেখো আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। দেখো এখানে নিয়মটা দেখো আমরা স্ট্রাকচার দেখে দেখে করব। সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো হ্যাজ বিন দেখো আমাদের হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের মধ্যে আনতে হচ্ছে আয়ের পরে আমরা যদি হ্যাভ বসে তাহলে এখানে হ্যাভ বিন আসবে, আর ভার্বের গায়ে আইএনজি যোগ, তাহলে ডুর গায়ে আইএনজি যোগ হচ্ছে ডুইং দিস ওয়ার্ক এই সপ্তাহে। এবারে দেখো ফর 2 weeks মানে 2 দিন ধরে, যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেবে, নির্দিষ্ট সময় ধরে যখন কোনো কিছু বলে দেবে তখন কিন্তু আমাদের ফর বসাতে হবে। ওকে, নির্দিষ্ট সময় বোঝালে তখন কিন্তু আমাদের ফর বসাতে হবে। দেখো পরেরটা আমরা যদি দেখি, সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, 2 ঘন্টা যাবত পড়িতেছে, তাহলে দেখো হির পরে হ্যাজ হবে, অবশ্যই অবভিয়াসলি হ্যাজ বিন হবে। দেখো হি হ্যাজ বিন, রিডটা তার গায়ে আইএনজি যোগ রিডিং, তারপরে দেখো যেহেতু নির্দিষ্ট সময় 2 ঘন্টা ধরে বলেছে তাহলে এখানে ফর আনতে হবে 2 hours, ফর 2 hours। ওকে, তারপরে দেখো সে সকাল থেকে পড়িতেছে, এখানে দেখো নির্দিষ্ট কোনো সময় বলে দেয়নি, কিছু সমানে সে সকাল থেকেই পড়িতেছে। তাহলে দেখো সে হচ্ছে হি, তারপরে হির পরে আমরা জানি হ্যাজ বিন বসে, তারপরে ভার্বের গায়ে আইএনজি যোগ, তারপরে সিন্স, তারপর মর্নিং। যখন কিছু সময় ধরে কাজ বোঝাবে তখন সেটা হয়ে যাবে সিন্স। ওকে, এবারে দেখো আরেকটা জিনিস আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে, দেখো ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে, হইতে থেকে চে যদি হয়
তাহলে কি হবে, সেখানে কিন্তু আমাদের ফর্ম আনতে হবে। দেখো এর নিয়মটা কি হবে, আমরা সেম নিয়মে করব। দেখো হি ছেলেবেলা হতে সে, তাহলে সে বলেছে সে এখানে বাস করছে, হির পরে হ্যাজবিন বসবে, লিভটা হয়ে যাবে লিভিং, আইএনজি যোগ হয়ে যাবে, লিভিং হেয়ার এখানে বাস করছে, ফ্রম হিজ চাইল্ডহুড মানে তার ছোটবেলা থেকে বা ছেলেবেলা থেকে। ওকে, এবারে আমরা একটু কিছু নিয়ম দেখে নিই। দেখো কোথায় ফর বসে, কোথায় ফ্রম বসে, আর কোথায় সিন্স বসে। ওকে, দেখো নোটটা আমরা যদি একটু দেখে নিই। দেখো সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি সি ইট, কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজবিন বসবে। দেখো হ্যাজবিন আমি একটু আগে বলছিলাম যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি সি ইট কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, প্রাণীর নাম যদি বোঝায় তাহলে সেখানে কিন্তু হ্যাজ বসবে। ওকে, আর আই উই ইউ দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে কিন্তু হ্যাভ বিন বসবে। ওকে, এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে মাথায় রাখতে হবে। আই উই ইউ দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে কিন্তু হ্যাভ বিন বসবে। ওকে, তো এছাড়া কিছু আমরা একটু নোটগুলো দেখে নেব। দেখো আমি বলছিলাম যে সিন্স কোথায় ব্যবহার হয়, পয়েন্ট অফ টাইম, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম যদি শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বোঝায়, কিছু সময় যদি বোঝায় তাহলে কি হবে, সেখানে আমাদের সিন্স বোঝাতে হবে। আর দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অর ফর্ম হয়। ওকে, দিন আর বার যদি বোঝায় তাহলে সিন্স বা ফর্ম হবে। আর সব টেন্সের ক্ষেত্রে কিন্তু ফর্ম ব্যবহার করা যেতে পারে। ওকে, তাহলে সব টেন্সের ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করতে পারি। আর অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু আমরা ফর্ম ব্যবহার করি। তাহলে অনেক সময় ক্ষেত্রে বা কোনো ব্যক্তিগত ক্ষেত্রে আমরা ফর্ম ব্যবহার করব। আর পিরিয়ড অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝালে, নির্দিষ্ট সময় আমরা আগে দেখছিলাম যে যদি 2 ঘন্টা ধরে সময় বোঝাচ্ছিল সেখানে আমরা ফর দিয়েছিলাম, আর কিছু সময় ধরে সকাল থেকে পড়ছে কিছু সময় ধরে বোঝালে সেখানে আমরা সিন্স দিচ্ছিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের যে 4টে নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এই 4টি নিয়ম পরপর আমরা আজকে আলোচনা করলাম। আগামী দিন কিন্তু আমরা পরের যে ভিডিওতে অবশ্যই কিন্তু আমরা পাস্ট টেন্সটা নিয়ে আলোচনা করব, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই অবশ্যই করে দেখো, আশা করছি আজকের প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আমি ডিসকাস করলাম, আশা করছি তোমাদের প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এবং প্রত্যেকটা জিনিস দেখো আমি বাংলা থেকে পুরোপুরিভাবে লিখে দিয়েছি, তোমরা একবার যদি ভিডিওটি দেখো, দুবার যদি দেখো তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা থাকবে না। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখো। আগামী দিন দেখা হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে আবার টেন্সের যে পাস্ট টেন্সের যে ভাগগুলো রয়েছে সেই পাস্ট টেন্সের ভাগগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।